গুন্ডারাজ দেশের প্রতিটি কোণায় খুবই সাধারণ ঘটনা। রুইবাগচি গ্রামের একটি 16 বছরের মেয়ে এরকমই একদল দুষ্কৃতীর লালসার শিকার হয়। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের রুইবাগচি গ্রামের 5 গুন্ডা, বীরজু পণ্ডিত, বিনয় দাস, তপন হালদার, জগৎ দাহা আর দিবেশ সান্যাল। এদেরই সঙ্গী গুরু লাহিড়ী আর মুকেশ লাহিড়ী। গোটা গ্রাম এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাবাকে সকালবেলায় চা খাওয়ানোর জন্য দুধ কিনতে যাওয়া বিদ্যা এদের ঘৃণ্য লালসার শিকার হয়। যখন ওর বাবা শিবকুমার মিশ্র বাড়িতে ফিরে আসেন, তখন বিদ্যাকে বাড়িতে দেখতে না পেয়ে উনি খুঁজতে শুরু করেন। অনেক খোঁজার পরেও যখন বিদ্যাকে পাওয়া যায় না, তখন তারা পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু পুলিশ তাদের অভিযোগকে কোনো গুরুত্বই দেয় না। তখনই গ্রামের এক মহিলা বিদ্যাকে ক্ষেতের মধ্যে খুবই খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে। জানা যায় বীরজু, বিনয়, তপন, জগৎ আর দিবেশ বিদ্যাকে ধর্ষণ করেছে। সেদিন রাতে এফআইআর দাখিল করে বিদ্যা যখন তার বাবা মার সঙ্গে বাড়ি ফিরছিল, তখন সেই দুষ্কৃতীরাই তার বাবা মায়ের সামনেই তাকে জোর করে তুলে নিয়ে যায়। বিদ্যাকে তুলে নিয়ে গিয়ে বীরজু আবারও তাকে ধর্ষণ করে। বিদ্যা অজ্ঞান হয়ে গেলে দুষ্কৃতীরা ওকে রেল লাইনে ফেলে রেখে চলে আসে। রেল পুলিশের 2 জন অফিসার বিদ্যাকে দেখতে পেয়ে তাকে বাঁচায়। বিদ্যার মামা ওদের গ্রামে আসে আর সবাই মিলে খুঁজতে বের হয়। রেল পুলিশ বিদ্যাকে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে নিয়ে আসে। তখন গ্রামের লোকেরা পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। কেসটা মিডিয়ার নজরে আসে। পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়। 5 জন অপরাধী যারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়, তাদের গ্রেফতার করা হয়। বিদ্যাকে তাদের শনাক্ত করার জন্য ডাকা হয়। বিদ্যা আর তার পরিবারকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, কিন্তু এই সুরক্ষা শুধুই ওদের বাড়ি পর্যন্ত সীমিত ছিল। কিন্তু শীঘ্রই বিদ্যার বাবা মাকে পুলিশ কমপ্লেন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়। বিদ্যার বাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যান। ওনারা বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কথা ভাবেন। তারপর একটা কথা বলবো জামাইবাবু? বলো। আপনারা আমার সাথে শাখাটি চলুন। আমি আপনাদের জন্য ওখানে একটা বাড়ি দেখে দেব, ভালো থাকবেন। আর ওখানে আপনাদের কেউ চিনতেও পারবে না। আমার মনে হয় প্রতাপ ঠিকই বলছে। আর নতুন জায়গায় আপনাদের কোনো অসুবিধেও হবে না। আর এই ঘটনাও আস্তে আস্তে অতীত হয়ে যাবে। জামাইবাবু, একটা বাড়ির খোঁজ পেয়েছি, আমাদের বাড়ির পাশেই। আপনাদের জন্য একদম ঠিক হবে। ওখানে গিয়ে কাজও তো খুঁজতে হবে। এ ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না, কাজ পেয়ে যাবেন। জায়গাটা বদলানো আপনাদের পক্ষে বিশেষ জরুরি, বিশেষ করে বিদ্যার জন্য। আর তোমরা যাচ্ছ কোথায়? কলকাতার কাছে একটা ছোট্ট জায়গা আছে। আর বিদ্যা এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। জায়গা বদলানোটা ওর আর ওর পরিবারের জন্য বিশেষ দরকার। স্যার আপনার কাছে একটা অনুরোধ, আমাদের এই গ্রাম থেকে বাইরে যাওয়ার জন্য আপনাদের একটু সাহায্য চাই, যাতে করে আমাদের নতুন ঠিকানা সম্পর্কে কেউ কিছু জানতে না পারে। ঠিক আছে, তোমাদের ছেড়ে আসার জন্য 2 জন কনস্টেবল আর একটা পুলিশের গাড়ি দিচ্ছি। আর এই কথা যদি গ্রামের কেউ জানতে পারে, তাহলে আমার ভুল নয় কিন্তু। ঠিক আছে। বিদ্যার পরিবার গ্রাম ছেড়ে চলে গেল, এই অপমান আর রোজকার হুমকিগুলোকে পিছনে ফেলে রেখে। ওদের সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু তবুও সেই অজ্ঞাতবাসের জীবন ওদেরকেই বেছে নিতে হলো। কিন্তু ওরা কি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল? ওরা যেখানে গিয়েছিল সেখানে কি ওদের পরিবার সুরক্ষিত ছিল? পার্বতী, আমি বেরোচ্ছি। দুপুরের খাবার পর আমি বাইরে যাব জিনিসপত্র আনতে। তুই ঘরেই থাকবি, কেউ আসলে দরজা খুলবি না। ঠিক আছে। বিদ্যা, দরজাটা বন্ধ করে দে।
বৌদি, কেমন আছেন? শিবকুমার দার বিদ্যা কেমন আছে? আবার তুমি কি চাও? না না, আমি আপনাকে দেখতে পেলাম তাই আপনারা কেমন আছেন জানতে এলাম। আমার তোমার সাথে কোনো কথা নেই। বিদ্যা, বিদ্যা, দরজা খোল। আমি ভেতরে যা তুই। কি হয়েছে মা? কিছু নয়, দাঁড়া। দরজা খুলবি না। মা, কেউ ডাকছে আমাদের। তুই এখানেই দাঁড়া, আমি দেখছি। আরে বৌদি, আপনি এভাবে পালালেন কেন? কি চাও তুমি? কি জন্য এসেছো? আমি এখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওই পাড়াতেই থাকে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই বাড়িটাও আমার কাকার। উনি আমাকে বললেন যে এই বাড়িটা আপনারা ভাড়ায় নিয়েছেন। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি জানি আপনি আমার ব্যাপারে কি ভাবছেন, কিন্তু সত্যি বলছি, আমার সঙ্গে বীরজু আর ওর বন্ধুদের কোনো যোগাযোগ নেই। আমি 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 ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছি। আমি বুঝে গেছি যে ওরা 1 নম্বরের গুন্ডা। খুব খারাপ লাগছে যে আপনাকে আর আপনার পরিবারকে এত সমস্যার মুখে পড়তে হয়েছে, বিশেষ করে বিদ্যাকে। কেমন আছে ও? ভয় পাচ্ছেন কেন? আমায় বিশ্বাস করুন। ঠিক আছে, বুঝলাম। তোমার আর কিছু বলার আছে? না না, শুধু ভাবলাম একবার আপনার সঙ্গে কথা বলে নি। যদি যদি কোনো দরকার হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? গুরু, হ্যাঁ। গ্রামে কাউকে কখনোই কিছু বলো না যে আমরা এখানে আছি। না না বৌদি, চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। চললাম। কি এসব কখন হলো? আজ দুপুরে। এই বাড়িটা নেওয়ার সময় আমি কিছুই বুঝতে পারিনি। এখন কি হবে? গায়ে তো খবর পৌঁছেই গেল। আমার তো মনে হয় লোকগুলো ঠিকই বলছে, আর দুবার যেন না সেখানে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কাকে ভরসা করব, কার ওপর নয়। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের আর কিছু ভাবা উচিত নয়। পার্বতী, তুমি তো বলেছিলে তুমি প্রভুজা থেকে এসেছিলে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওখান থেকেই এসেছি। কিন্তু মমতা বলছিল তুমি রুইবাগাছি থেকে এসেছো। বিদ্যার সাথে ওখানে কিছু ঘটেছিল, সেই জন্য চলে এসেছো। শিবদা, হ্যাঁ বলো। তোমার সঙ্গে তোমাদের গ্রামে কোনো পুলিশ কেস হয়েছিল নাকি? না না, তোমায় কে বললো? আরে বিশ্বজিৎ বলছিল। না, সবাই নানান কথা বলছে, জানি আমি। এইসব থেকে বাঁচতে আমরা এখানে এসেছি। গুরু কি এখানে এই খবর ছড়ানোর জন্য এসেছিল? বৌদি শুনুন, বাড়িতে সবাই ঠিক আছে? কেন তুমি বিরক্ত করছো? আরে আমি আপনার ভালো চাই, এটা আপনারা কেন বুঝছেন না? তুমি বিদ্যা আর আমাদের সম্পর্কে সব কথা এখানে বলে দিয়েছো, তাই না? কি কি চাও তুমি? আপনারা পুলিশ কমপ্লেনটা তুলে নিন। এবার দেখুন, এটা করে কার কি লাভ হবে? তাহলে এই জন্যই এসেছো আমাদের খুঁজতে? কমপ্লেনটা ফেরত নিচ্ছেন নাকি? আমি আমার স্বামীর সাথে কথা বলবো।
মা একটু সাবধানে। তুই তৈরি কর। মা মা কি হয়েছে আমাকে বলো না। কিছু নয়, তুই রুটি বানা। প্রতাপ কাজে বাইরে গেছে, ও ফিরে আসুক, তারপর কথা বলবো। আমার মনে হয় অভিযোগটা তুলে নেওয়া উচিত। ওরা জানে যে আমরা কোথায়। ওরা যদি এখানে এসে কিছু করে দেয়, কতদিন পালিয়ে বাঁচবো? বিদ্যার বাবা মাকে কেস তুলে নেওয়ার জন্য সমানে চাপ দেওয়া হতে থাকে। ওনাদের পাড়া প্রতিবেশীরা যাদের থেকে সহানুভূতি আশা করা হয়েছিল তারাও কথা শোনাতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো যে এই ঘটনার ঠিক 1 বছর আগে দিল্লির ঘটনার জন্য গোটা দেশ জুড়ে সেই 23 বছরের মেয়েটির জন্য সহানুভূতির বন্যা বয়েছিল। কিন্তু বিদ্যা আর তার মা বাবার জন্য সমস্যা প্রতিদিন বেড়েই চলেছিল। যদিও অভিযোগ তুলে না নেয়, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। মনে হচ্ছে যেটা ভেবেছিলাম সেটাই করতে হবে। ঝামেলাটা আরো বেড়ে যাওয়ার আগেই কেসটাকে এখানেই শেষ করতে হবে। অনেক বুঝিয়েছি। বিদ্যা, 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 বিদ্যা। আরে কি হলো, কি হলো, কি হলো? আরে কি হলো? চলো চলো চলো, ওপরে চলো। ভাই, ভাই, আমাদের বিদ্যার অবস্থা এখন কেমন? আপনারা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন, উনিই বলতে পারবেন। বিদ্যা শোনা, এখন তুই কেমন আছিস? ও খুব খারাপভাবে পুড়ে গেছে। ওর শরীরের প্রায় 75% জ্বলে গেছে। আমরা আমাদের চিকিৎসা শুরু করে দিয়েছি, কিন্তু অনেক কাজ বাকি আছে। ও তো কিছু বলছেই না। ওর মুখ পুড়ে গিয়েছে, গলা পুড়ে গিয়েছে, কথা বলবার অবস্থায় আসতে গেলে এখনো একটু সময় লাগবে। স্যার, ওর মা যখন ফেরে তখন দরজা খোলা ছিল, কিন্তু প্রতিবেশীরা ওই মুকেশ আর গুরু লাহিড়িকে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখেছিল স্যার। ওই মেয়েটি এখন কোন হাসপাতালে আছে? স্যার, পোশাক হসপিটালে স্যার। ঠিক আছে, আমরা এখন ওর বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখি, তারপর হাসপাতালে গিয়ে দেখবো বয়ান দেওয়ার অবস্থায় আছে কিনা। না সাহেব, আমরা সেই সময়তে কোনো চিৎকারের আওয়াজ শুনিনি। পার্বতীর চিৎকার শুনে আমরা সবটা জানতে পারলাম, তারপর তো আমরা উপরে ছুটে গেলাম। স্যার, মনে হচ্ছে এই স্টোভের পুরো কেরোসিনটা নিজের গায়ে ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। সমস্ত স্যাম্পল নিয়ে নাও। ঠিক আছে স্যার। স্যার, সুইসাইড অ্যাটেম্পটের কেস মনে হচ্ছে। হ্যাঁ,
হতেও পারে। চলো হাসপাতালে গিয়ে দেখা যাক মেয়েটি বয়ান দেবার অবস্থায় আছে কিনা। দেখো, এটা কোনো বার্নস হসপিটাল নয়। এখানে পোড়া রুগীদের আলাদাভাবে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সে আইসিইউ বলো বা অন্য কোনো ওয়ার্ডে কোনো জায়গা খালি নেই। কিন্তু ডাক্তারবাবু, ওর অবস্থা খুব খারাপ। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলো, হয়তো উনি তোমার জন্য কিছু করতে পারবেন। আর এমনিতেও এটা একটা পুলিশ কেস। পুলিশ কেসের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতেই হবে। বিদ্যা, তুমি কি আমাদের বলতে পারবে তোমার সাথে কি ঘটেছিল? স্যার, এই সেই কমপ্লেন্টের কপি যেটা আমরা রুইবাগচি পুলিশ স্টেশনে করেছিলাম। আর যতদূর জানি ওরা সবাই জেলেই আছে। আর এই দুজন, মুকেশ আর গুরু লাহিড়ী, ওদের বন্ধু স্যার। আর ওরা দুজন বহুবার আমার দিদি আর জামাইবাবুকে হুমকি দিয়েছে। ওরা বিরক্ত করেই যাচ্ছিল সাহেব। ওরা চেয়েছিল যে আমরা আমাদের অভিযোগ ফিরিয়ে নিই। হ্যাঁ, এটা হতেই পারে যে আপনারা চলে যাবার পর ওরা একে ভয় দেখাতে এসেছিল। জানি না সাহেব। আপনাদের মেয়ে বিদ্যা কি এটা জানতো যে ওরা আপনাদের হুমকি দিচ্ছে? না স্যার, আমরা এই ব্যাপারে বিদ্যাকে কিচ্ছু বলিনি। ও এমনিতেই এত কিছু সহ্য করেছে স্যার। দেখুন, আমরা ঘটনাস্থল পরীক্ষা করেছি। সেটা দেখে এটাই মনে হচ্ছে যে ওরা দুজন ওখানে ভয় দেখাতে এসেছিল আর তারপরে মেয়েটি সুইসাইড করার চেষ্টা করে। আমরা সুইসাইডের এফআইআর লিখে নিচ্ছি, কিন্তু কোনো অ্যাকশন নেবার আগে আমাদের বিদ্যা স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতেই হবে। স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবেশীরা যে অপরাধীদের দেখেছিল, বিদ্যার পরিবার যাদের কথা বলেছিল, তাদের হাতে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় ছিল। এই ঘটনার আগে পুলিশে আরও দুটো কমপ্লেন দাখিল করা হয়েছিল, কিন্তু তবুও বিদ্যার মুখ খোলার জন্য অপেক্ষা করা হচ্ছিল। ওই গুন্ডাদের অত্যাচারের পরে যে দুঃখ আর যন্ত্রণা বিদ্যা আর তার পরিবারকে আমাদের আইনি ব্যবস্থার জন্য পেতে হয়েছিল, তার কোনো সীমা ছিল না। আর হাসপাতালে পৌঁছেও তাদের যন্ত্রণা এতটুকু কমেনি। দেখো, এই মুহূর্তে ফ্রি বেড একটাও তো খালি নেই। তোমরা যদি কিছু টাকা খরচা করতে পারো তাহলে তোমাদের জন্য একটা বেডের ব্যবস্থা করতে পারি। স্যার, ওকে কোনো একটা ভালো ওয়ার্ডে ভর্তি করে দিন। ওর অবস্থা খুব খারাপ স্যার। আমি তোমাদের একটা লিস্ট দিচ্ছি, এটা দেখে তোমরা ঠিক করে নাও কিরকম বেড তোমাদের পছন্দ। দেখো, কিছু ওষুধ আছে, এগুলো নিয়ে এসো। ডাক্তারবাবু, বিদ্যার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। এই হসপিটালে কোনো বার্ন স্পেশালিস্ট নেই, তবু আমরা যতটুকু পারি করবার চেষ্টা করছি। খুব ভালো হয় যদি কোনো বার্ন স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে পারো। ডাক্তারবাবু, আপনি বলে দিন না ওকে কোথায় নিয়ে যাই। ডিসি সুপার স্পেশালিটি হসপিটালে চেষ্টা করো, ওখানে ভালো চিকিৎসা হতে পারে। এই মুহূর্তে আমাদের কোনো বেডই খালি নেই। বিদ্যা 75% জ্বলে গেছে স্যার। ওর চিকিৎসার খুব প্রয়োজন। দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। কোনো বেডই যখন খালি নেই, আমি পেশেন্টকে কোথায় রাখবো? তুমি একটা কাজ করো, কাল এসো, তারপর দেখছি। না, আজও কোনো বেড খালি নেই। আজকেও কোনো বেড খালি নেই, কিন্তু কাল তুমি পেতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু তোমাকে বসাক হসপিটাল থেকে রেফারেন্স আনতে হবে, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। দেখুন, এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে এরকম রেফারেন্স লেটার আমি লিখে দিতে পারি না। খুব বেশি হলে আমি আপনাকে ডিসচার্জ লেটার দিতে পারি, ঠিক আছে? ওর জন্য আপনাকে বন্ড সাইন করতে হবে। যদি হসপিটাল চেঞ্জ করবার সময় বিদ্যার কিছু হয়ে যায়, তাতে আমাদের কোনো দায়িত্ব থাকবে না। এবার আমি কি করব স্যার? সুপারিনটেন্ডেন্ট স্যারও অফিসে নেই। দেখুন, উনি যতক্ষণ না অফিসে ফিরছেন আপনাকে অপেক্ষা করতেই হবে।
ম্যাডাম, উনি খুব ব্যস্ত, আমি কিছুই বলতে পারছি না উনি কতক্ষণে ফেরত আসবেন। ম্যাডাম এই হসপিটাল থেকে যদি রেফারেন্স লেটার না পাই তাহলে আমরা ওই হসপিটালে ভর্তি করতে পারবো না বিদ্যাকে। দেখুন, আমি প্রসেনজিৎ স্যারকে আপনার লেটারের ব্যাপারে বলেছি, আপনাকে ওনার হসপিটাল আসা অবধিও ওয়েট করতেই হবে। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম স্যার। প্রতাপ, আমি আপনাকে কতক্ষণ স্টেটমেন্ট দেওয়ার জন্য ফোন করছিলাম, আপনি এলেন না। কোথায় আপনি? ওই স্যার, বিদ্যার চিকিৎসার জন্য একটু ছোটাছুটি করতে হচ্ছিল, এই জন্য। ও কি এখন বলার অবস্থায় আছে? হ্যাঁ স্যার, কালকেও একটু কথা বলেছে। আরে সেটা তো বলতে হয় নাকি? ওর স্টেটমেন্ট নেওয়াটা খুব দরকার আমাদের। বিদ্যা, তুমি কি আরেকটু জোরে বলতে পারবে? ওর হয়তো গলা শুকিয়ে গেছে, ওকে একটু চা খাইয়ে দিই, তারপরে হয়তো কিছু বলতে পারবে। আমি এখন এর স্টেটমেন্ট নেব, আপনাদের একটু বাইরে যেতে হবে। ওরা দুজন দরজা কটকট করছিল। আমি আমি দরজা খুললাম। সব কিছু বদলে গেছে। কি কি বদলে গেছে স্যার? বিদ্যার বয়ান অনুযায়ী সব কিছু বদলে গেছে। ও সুইসাইড করার চেষ্টা করেনি বলল। ও আমাদের যা বলেছে তাতে করে এটা অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস মনে হচ্ছে। কে? কে? কেমন আছে বিদ্যা? মা আছে ভেতরে? না, মা তো বাজারে গেছে। ওনার সঙ্গে কিছু কাজ ছিল, কিছু কথা ছিল। আপনারা বরং পরে আসুন, এখন মা নেই। যদি তুমি কিছু মনে না করো তাহলে আমরা একটু ভেতরে বসে অপেক্ষা করতে পারি? ভয় পেও না বিদ্যা, আমাদের কথা তোমার মা বাবার সাথে আগেই হয়েছে। আসলে তোমার মায়ের গ্রামে কিছু দরকার আছে, সেজন্যই এসেছি। কি চাও তোমরা? যেটা দরকার ছিল সেটা অনেক দিন ধরে তোর মাকে বলছি। কতবার বললাম যে পুলিশ কমপ্লেনটাকে ফিরিয়ে নিতে, কিন্তু শুনলই না। যদি সেটা শুনতো সবার জন্য সেটা ভালো হতো। আমরা এফআইআরটা বদলে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস লিখে নিচ্ছি।
বীর্য, সাহেব আপনিই বলুন। যখন থেকে এখানে এনেছেন এখানেই আছি, জেল থেকে বাইরে যাইনি। তাহলে আমরা এটা কি করে করতে পারি? বীর্য, আমি খুব ভালো করে জানি গুরু আর মুকেশ তোমাদের খুব ভালো দুজন বন্ধু। স্যার বন্ধু হয়েছে তো কি হলো? এবার যদি ওরা এরকম কিছু করে থাকে তো সেটার জন্য আমরা কি করে দায়ী হতে পারি? আরে স্যার, আমরা তো ভেতরেই আছি, আমরা কি করে জানবো মেয়েটা কোথায় আছে? তাহলে তো ওদের ভয় দেখানোর কোনো প্রশ্নই উঠছে না। আর সত্যি কথা বলছি সাহেব, আমরা এটা জানি না যে মুকেশ আর গুরু কি করেছে, আর কোথায় ওদের পাবেন এটাও বলতে পারবো না। ওরা দুজন গ্রামে নেই, আমরা ওদের আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছি। আপনি আমাদের এই দুজনের ফটোগ্রাফ পাঠাতে পারবেন? কারণ এই কেসের খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে আর আমাদের ওপরও খুব চাপ বাড়ছে। এই কেসটা তো সত্যিকারের একটা মাথা ব্যথা। ঠিক আছে, আমি আপনাকে ওদের দুজনের ফটোগ্রাফস ফ্যাক্স করে দিচ্ছি। দেখো প্রতাপ, আমি জানি যে এই কেসটা নিয়ে আজকাল চারদিকে কথা হচ্ছে, কিন্তু তুমি একদম ঘাবড়িও না। বিদ্যার যত ভালো চিকিৎসা হয় সেটা আমরা করব। আমি আর আমার জামাইবাবু বহুদিন কাজে যেতে পারিনি স্যার, দেওয়ার জন্য আমাদের কাছে কোনো টাকাই নেই। আপনি আমাকে রেফারেন্স লেটারটা দিয়ে দিন, আমরা যে করেই হোক আপনাদের হাসপাতালের টাকা ফিরিয়ে দেবো স্যার। আরে কি বলছো তুমি? বিদ্যার চিকিৎসার সমস্ত খরচ আমার হসপিটাল বেয়ার করবে, এটা আমাদের কর্তব্য। বিদ্যা মিশ্র, আমরা তোমার বয়ান সিআরপিসি সেকশন 164-এ রেকর্ড করছি। একদম ভয় পাবে না, আমাদের সব সত্যিটা বলবে। ওই দুজন কি এরাই? দাদা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এবার ওরা ওর জীবন নিয়ে নিল। একটি 16 বছরের কিশোরী শেষ হয়ে গেল, কিন্তু মৃত্যুর পরেও সে আর তার পরিবার শান্তি পেল না। স্যার বিদ্যা বলে ওই মেয়েটা মারা গেছে। হোয়াট? স্যার খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে, মিডিয়া এখানে পৌঁছেও গেছে, আর সিচুয়েশন এখন একটু ডিফিকাল্ট হতেও পারে। মেয়েটির বডি এখন কোথায়? এখনো বসাক হসপিটালেই আছে, আর মেয়েটার বাড়ির লোক এটা চেয়েছে যেন ওর বডিটা কোল্ড স্টোরেজে রাখা হয়, কারণ স্যার ওদের গ্রাম থেকে কয়েকজন আত্মীয় স্বজনের আসার কথা আছে। এই কেসটা আমাদের খুব অসুবিধায় ফেলতে পারে, আমাদের জবাব দিতে হবে, কিছু করতেই হবে। আমি হসপিটালকে বডি ভালো করে রাখবার জন্য বলেছি, তোমরা যদি চাও তো কোল্ড স্টোরেজে রাখতে পারো। প্রতাপ ভাই, তোমরা এখন নিজেদের বাড়িতে যাও, আমি এখানে বিদ্যার বডিটা কোল্ড স্টোরেজে রেখে দিচ্ছি। বাড়িতে ওর অন্তিম সংস্কারের ব্যবস্থাও তো করতে হবে, এতক্ষণে হয়তো আত্মীয় স্বজনরাও চলে এসেছে। তুমি এখানকার চিন্তা করো না, আমি সব সামলে নেব। আপনি আমাদের যে উপকার করলেন দেবাশিস দা। আরে এতে উপকারের কোনো ব্যাপারই নেই, আমরা তো প্রতিবেশী, আর এই সময়তে যদি একজন প্রতিবেশী। দেবাশিস দা, এটা বিদ্যার ডেথ সার্টিফিকেট। ঠিক আছে, এসো, আমি নিচ পর্যন্ত ছেড়ে দিচ্ছি। চলুন। এই অ্যাম্বুলেন্সটা কোথায় যাচ্ছে? স্যার বিদ্যার বডিটা কোল্ড স্টোরেজে রাখার জন্য নিয়ে যাচ্ছি। না না, দাঁড়াও, আমরা চেক করব। কিন্তু স্যার, স্যার আমরা এটাকে নিয়ে যাচ্ছি। এই বডিটাকে সোজা এখান থেকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। কিন্তু স্যার বিদ্যার বাড়ির লোক কেউ নেই এখানে, ওরা বাড়িতে সবাই এর অন্তিম সংস্কারের ব্যবস্থা করছে। দেখো, আমাদের কাছে অর্ডার আছে, বডিটাকে সোজা শ্মশানে নিয়ে যেতে হবে। চলো। কিন্তু স্যার বসা হয়ে গেছে, শুনুন না স্যার, আর বাড়ির লোকজনকে তো আসতে দিন স্যার। আরে ওই লোকটা কোথায় গেল? আরে এক্ষুনি তো এখানেই ছিল। কোনো ব্যাপার নয়, মেয়ের বাড়ির লোককে বলে দাও যেন সোজা শ্মশান ঘাটে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ দেবাশিস দা, বলুন, সব ঠিক আছে তো? না প্রতাপ, কিচ্ছু ঠিক নেই এখানে। আমরা যখনই হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে, তখনই পুলিশ চলে এলো, আমাদের অ্যাম্বুলেন্স আটকে দিল। আর হ্যাঁ, ওদের সঙ্গে ওই কলকাতার পুলিশরাও ছিল ওখানে, আর ওরা বিদ্যার বডিটাকে সোজা শ্মশানে নিয়ে গেল। কি? হ্যাঁ ভাই, আমি তো ওখান থেকে কোনো মতে পালিয়ে এসেছি, কিন্তু ওই বিদ্যার ডেথ সার্টিফিকেটটা আমার কাছে থেকে গেছে। হ্যালো স্যার, আমি প্রতাপ মিশ্র বলছি। প্রতাপ, তোমরা সোজা শ্মশান ঘাটে পৌঁছে যাও, বিদ্যার বডিকে নিয়ে আমরা ওখানেই পৌঁছাচ্ছি। স্যার, এত তাড়াতাড়ির কি আছে? আমরা বডি তো কোল্ড স্টোরেজে রাখতে গিয়েছিলাম, আর ওর শেষকৃত্যের কাজ এখনো বাকি আছে স্যার। প্রতাপ, বডি এখন কলকাতা পুলিশের আন্ডারে, আমি কিছুই করতে পারবো না।
তোমরা সোজা শ্মশান ঘাটে চলে এসো। স্যার, আমি হসপিটালে ডেথ সার্টিফিকেট না দেখে আমি এই বডিটা পোড়াতে পারবো না, এটাই নিয়ম। আমার থেকে বেশি তো আপনার জানা উচিত। এটা কি করে হতে পারে? হ্যালো, প্রতাপ, তোমরা কোথায়? এখনো কেন শ্মশানে পৌঁছাওনি? আমরা পুরো রীতিনীতি না মেনে বিদ্যার অন্তিম সংস্কার করতে পারবো না। প্রতাপ, তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই কেসটা এখন কলকাতা পুলিশের আন্ডারে। দেখো, পুলিশ শ্মশানে পৌঁছে গেছে, তোমরা তাড়াতাড়ি বিদ্যার ডেথ সার্টিফিকেট নিয়ে শ্মশানে পৌঁছাও। দেখো, তোমরা যদি টাইমে ওখানে না পৌঁছাও তাহলে ওরা বিদ্যার দেহ একটা বেওয়ারিশ লাশ হিসাবে পুড়িয়ে দেবে। আমরা এত তাড়াতাড়ি ওর অন্তিম সংস্কার করতে পারবো না স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখো, তোমরা যদি টাইমে ওখানে না পৌঁছাও তাহলে ওরা বিদ্যার দেহ একটা বেওয়ারিশ লাশ হিসাবে পুড়িয়ে দেবে। আমরা এত তাড়াতাড়ি ওর অন্তিম সংস্কার করতে পারবো না স্যার। ওরা এই মুহূর্তে ওর অন্তিম সংস্কার করতে চাইছে। কিন্তু কেন? কাকু, আমার মনে হচ্ছে ওরা প্রচণ্ড ভয় পেয়ে আছে। যদি মিডিয়া খবর পেয়ে যায় তাহলে খবর চারদিকে ছড়িয়ে পড়বে, আর তারপর দিল্লির কেসটার মতো লোকজন রাস্তায় না উঠে আসে, এটাই ভয় পাচ্ছে ওরা। এই জন্যই ওরা তাড়াহুড়ো করছে। ওরা নিজের মতো যা খুশি করতে চাইছে। তাহলে ম্যাডাম, এখন যখন আর কিচ্ছু বেঁচে নেই তখন ওরা জোর করে হুমকি দিয়ে ওর অন্তিম সংস্কার করতে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা শুধু এটাই চাই যে ওর অন্তিম সংস্কার সব রীতিনীতি মেনে হোক। মেয়েটা ঠিক করে বাঁচতে পারেনি, আর এখন এই লোকগুলো মৃত্যুর পরও ওকে শান্তি দিতে চাইছে না। আপনারা চিন্তা করবেন না, ও এটা করতে পারে না। আমরা কিছু একটা ম্যাডাম, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। ওরা ফোন করছো? ম্যাডাম, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো? এক মিনিট দাঁড়াও। আমার একটা কথা শোনো, যদি ভালো চাও তোমরা চুপচাপ বিদ্যার ডেথ সার্টিফিকেট নিয়ে শ্মশান ঘাটে পৌঁছে যাও। তোমরা তোর বাবা মা, এখন ঝগড়া ভুলে শান্ত মনে নিজের মেয়ের অন্তিম সৎকার করো। এই শোনো, কথাটা বোঝার চেষ্টা করো। তোমাদের এই নাটকের অনেক মূল্য দিতে হবে তোমাদের। এই, আমি কথা বলছি তো। চলো আমরা যাই। দেখো, আমি এই কথা তোমাদের সবার ভালোর জন্য বলছি। আমার কথা মানো আর শান্তিতে মেয়ের অন্তিম সৎকার করো। এই ব্যাপারটা এখানেই শেষ করো আর এখান থেকে কোথাও চলে যাও, আর সেটাই তোমাদের পক্ষে ভালো হবে। চলো যাও, শুট করো। এই, কে আপনারা? আমরা জানতে পেরেছি যে ওনাদের 16 বছরের মেয়ের মৃত্যুর খবর ধামাচাপা দেবার চেষ্টা না, করছেন। এরকম কোনো ব্যাপার না। আমরা এটাও জানতে পেরেছি যে আপনারা জোর করছেন ওনাদের মেয়ের দেহটাকে পুড়িয়ে ফেলার দেখুন, জন্য। এরকম কোনো ব্যাপারই হয়নি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনি মেয়ের মামা হন? হ্যাঁ আপনি কিছু বলতে চান? হ্যাঁ। মেয়েটির পরিবারের লোক কোথায় স্যার? এটা কি সত্যি যে আপনারা এই বডিটা জোর করে এখানে নিয়ে এসেছেন? একেবারেই সত্যি নয়, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল। পুলিশ কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন দেখুন করছে স্যার? ম্যাডাম, আমাদেরকে যা অর্ডার দেওয়া হয়েছিল আমরা সেই অনুযায়ী কাজ করছি। স্যার, এখানকার সিচুয়েশন একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। চারিদিকে মিডিয়া চলে এসেছে, মেয়েটির বাড়িতেও, এমনকি শ্মশান ঘাটেও। যাও, ওনাদের যেতে দাও। আর হ্যাঁ, ওই শ্মশান ঘাটে পুলিশদের ইনফর্ম করে দাও যে মেয়েটির বডি যেন ওরা ফিরিয়ে দেয়। ওরা ওদের মতো করে সৎকার করে নেবে।
কিন্তু দ্বিতীয় এফআইআর তো শুধু টোন টিটকিরি ছিল, রেপের কোনো রিপোর্ট লেখানো হয়নি। কিন্তু মেয়েটার বাড়ির লোকের বক্তব্য হলো যে ওনারা নাকি এফআইআর লিখিয়েছিলেন। আগে না, এমনকি এফআইআর এর কপি ওনাদেরকে পড়িয়ে শোনানো হয়েছিল। কিন্তু ওরা তো বলতে চাইছে যে ওরা নাকি ঠিক করে বাংলা বুঝতেই পারে না। দেখুন, এই ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়নি। দেখুন, কেসটা এখন ক্রাইম ব্রাঞ্চের হাতে। ওনারাই বিদ্যার খুনিকে অ্যারেস্ট করেছেন আর ওনারাই এখন কেসটা দেখছেন। আমরা তো শুধু অপরাধীদের অ্যারেস্ট করেছি, কেসটা আমাদের কাছে ফাইল করা হয়নি। আপনাদের তো এই প্রশ্নটা রুইবাগচি পুলিশের কাছে করা উচিত। আরে আপনারা কেন আমার পেছনে পড়ে আছেন? এই কেসটা এখন শাখাতি পুলিশ স্টেশনের কাছে আছে, ওদেরকে জিজ্ঞেস করুন। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি এই কেসটা এখন ক্রাইম ব্রাঞ্চের হাতে। এর বেশি ইনফরমেশন আমি আপনাদের দিতে পারবো না। পাঁচজন ধর্ষণে অভিযুক্ত আর 2 জন খুনে অভিযুক্ত এখন জেল হেফাজতে আছে। চার্জশিট ফাইল করা হয়ে গেছে, কিন্তু এখনো কেসটা শুরু করা হয়নি। বিদ্যার পরিবার ওই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। প্রথমবার বর্বরচিত অপরাধের শিকার বিদ্যার সুরক্ষার জন্য পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। দ্বিতীয়বার আবারও সেই অপরাধের শিকার হয়, আর তৃতীয়বার তার গায়ে আগুন দেওয়া হয় আর সে মারা যায়। এই অপরাধটাকে লুকোতে আর এই সম্পর্কিত সব খবর গোপন করার পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? আর সেই উদ্দেশ্যের কারণেই কি তাড়াহুড়ো করে বিদ্যার শেষকৃত্যের চেষ্টা করা হয়েছিল? কেউ জানে না। কারো কাছে এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। এইরকম গুন্ডারা আমাদের সমাজে কেন বেড়ে চলেছে, কারা এদের আশ্রয়দাতা সেটা সবাই জানে, কিন্তু এই সমস্যার সমাধান কারো কাছে নেই। আমাদের প্রশাসনের কাছে তো আরও নেই। শুধুমাত্র টিভিতে চলতে থাকা বিতর্ক সভায় সমস্ত রাজনৈতিক দলের নেতারা নিজেদের দলের এফিশিয়েন্ট গভর্নেন্স অর্থাৎ নিপুণ আর প্রভাবশালী সরকারের কথা বলে থাকেন। দাবি করেন যে ওনাদের দল কি কি পরিবর্তন আনবে। প্রতিটা দলই নিজেদেরকে সততা আর ন্যায়ের প্রতীক হিসাবে দাবি করে, স্বচ্ছ প্রশাসনের পথপ্রদর্শক হিসাবে দাবি করে, কিন্তু বাস্তবে চিত্রটা ভিন্ন। আমাদের নেতারা নিজেরাই দুষ্কৃতীদের মতো মন্তব্য করে থাকেন, তাদের কথায় সায় দেন, নিজের দলের কর্মী সমর্থকদের দোষ ত্রুটিগুলো এড়িয়ে যান। তারা নিজেরাই ধর্ষকদের হয়ে সওয়াল করেন। বিদ্যা মাত্র 16 বছরের ছিল, তার বাঁচার অধিকার ছিল, নিজেকে সুরক্ষিত ভাবার অধিকার ছিল, তার এমন প্রশাসন পাওয়ার অধিকার ছিল যে তার পরিবারকে এইভাবে দুয়ারে দুয়ারে চোরকির মতো ঘোরাতো না। প্লিজ ভোট দিন, আর এমন একজন প্রার্থীকে ভোট দিন যিনি গুন্ডাদের মতো কথা বলেন না, গুন্ডাদের মতো আচরণ করেন না, আর না গুন্ডাগিরিকে তিনি সমর্থন করেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আপনার একটি ভোট খুবই মূল্যবান। জয় হিন্দ।